নমস্কার, বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। গ্রেফতারের পথে সন্দীপ ঘোষ। আপনারা প্রশ্ন করবেন যে নির্দিষ্ট কোনো খবরের ভিত্তিতে বলছেন? না, সমস্ত ঘটনাগুলোকে মিলিয়ে ১-১-২-২-২-৪, ৪-২-৬, ৬-২-৮, ৮-২-১০ করলে এটা স্পষ্ট হচ্ছে গ্রেফতারের পথে সন্দীপ ঘোষ। কখন হবেন, কিভাবে হবেন, হয়তো এই প্রতিবেদন যখন আপনারা শুনতে শুরু করেছেন তখন গ্রেফতার হয়েছেন, কিংবা হয়তো আর কয়েক ঘন্টা বাদে গ্রেফতার হবেন, কিন্তু গ্রেফতারের পথে সন্দীপ ঘোষ। কেন বলছি? এদিন যখন এই প্রতিবেদন পেশ করছি, সকালবেলা সন্দীপ ঘোষের বাড়িতে সিবিআই সিআরপিএফকে নিয়ে বিশাল বাহিনী নিয়ে তার বাড়ি ঘিরে ধরে এবং প্রায় ৭০ থেকে ৮০ মিনিট পরে তিনি গেট খোলেন, দরজাটা খোলেন। আচ্ছা বলুন তো, আমি খুব সিম্পল সেন্সে কিছু প্রশ্ন করব, কিন্তু তার আগে বলে নিই ঘটনা কী হলো। সন্দীপ ঘোষের বাড়িতে সিবিআই ঢুকলো এবং নাগাড়ে তল্লাশি চললো। এমনকি দেখা গেল বাইরে থেকে বড় একটা মেশিন নিয়ে তার বাড়িতে ঢোকা হচ্ছে। সংবাদ মাধ্যম এমন রটনাও করলো যে শেষ পর্যন্ত টাকা গোনার মেশিন নিয়ে কি তার বাড়িতে ঢুকেছে সিবিআই। এইসব ঘটনা সমানে ক্রমাগত সম্প্রচার হচ্ছে। আর এই সম্প্রচারের পাশাপাশি খুব ইন্টারেস্টিং একটা খবর, সেটা আমার মনে হলো বলে বলছি, যে 15টা জায়গায় সিবিআই একসঙ্গে তল্লাশি করেছে। বিভিন্ন ডাক্তারদের বাড়িতে তল্লাশি করছে, বিভিন্ন সাপ্লায়ারদের বাড়িতে তল্লাশি করছে। দেবাশিস সোম, আপনারা জানেন, যিনি পোস্টমর্টম করেছিলেন, তাঁকে ডেকে পাঠিয়েছিল, মানে তার বাড়িতে কেষ্টপুরে বাড়িতে হানা দিয়েছিল। তারপর ওই প্রফেসর ডক্টর দেবাশিস সোমকে সিজিও কমপ্লেক্সে নয়, নিজাম প্যালেসে তাকে ডেকে পাঠানো হয়। এবং নিজাম প্যালেসে সবথেকে ইন্টারেস্টিং যেটা, সেটা হচ্ছে নিজাম প্যালেসে অ্যান্টি করাপশন ব্রাঞ্চ তাঁরা ইন্টারোগেট করছে। অর্থাৎ বুঝতে পারছেন, সিবিআই যখন গন্ধ পেয়েছেন, অ্যান্টি করাপশন ব্রাঞ্চ, সিবিআইয়ের নিজস্ব অ্যান্টি করাপশন ব্রাঞ্চ আছে, সেই অ্যান্টি করাপশন ব্রাঞ্চ দেবাশিস সোমকে ইন্টারোগেট করছে। সাপ্লায়ারদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, যে সাপ্লায়ার তার বাড়িতে সিবিআই বসে আছে। 15টা জায়গায় একসঙ্গে জিজ্ঞাসাবাদ হচ্ছে। এবং এর মধ্যে লক্ষ্য করলাম সুশান্ত ভট্টাচার্য নামক সেই দক্ষ বাঙালি সিবিআই অফিসার, তিনিও কিন্তু ময়দানে রয়েছেন। তার ছবিও আমি সংবাদ মাধ্যমে দেখলাম, যিনি অনুব্রত মণ্ডলকে এবং তার সকন্যা সিকিউরিটি গার্ড এই মুহূর্তে দাঁড়িয়ে, তাঁরা যে অনুব্রত মণ্ডলরা যে ওই তিহার জেলের মাটিতে গড়াগড়ি খাচ্ছেন, তার পেছনের কারিগরও হচ্ছেন এই সুশান্ত ভট্টাচার্য। ফলে সিবিআই কিন্তু তার বেস্ট অফিসার্সদের নামিয়ে দিয়েছেন, সবাইকে নামিয়ে দিয়েছেন। দিল্লি থেকে তার মধ্যে খবর এলো আরও একজন স্পেশালাইজড অফিসার এসছেন। এবং ঘটনা যেদিকে মোড় নিচ্ছে, আপনারা অনেকেই অধৈর্য হচ্ছিলেন যে সন্দীপ ঘোষকে সিবিআই কেন জিজ্ঞাসাবাদ করছে না। কেউ কেউ বলছিলেন তাঁর একটা রাত্রিবেলা রেস্ট রুম করে দিলেই হয়, সিজিও কমপ্লেক্সে যে রাত্রিবেলা তিনি রেস্ট নেবেন, খালি বারবার সিজিও কমপ্লেক্স থেকে বাড়ি যাচ্ছেন রাত্রি 10:30, 11টা, 10 ঘন্টা, 11 ঘন্টা, 13 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর তারপর আবার সকাল 10টার মধ্যে তাকে ঢুকতে হচ্ছে। 9 দিন টানা আমরা খেয়াল করছিলাম তাকে ইন্টারোগেশন করা হয়েছে এবং সেই ঘন্টাটা সেঞ্চুরি ক্রস করেছে। অর্থাৎ 100 ঘন্টার উপর জিজ্ঞাসাবাদ সন্দীপ ঘোষকে যখন ক্যামেরা ধরছিল, টিভির ক্যামেরা ধরছিল, তখন তার বডি ল্যাঙ্গুয়েজ ক্রমাগত চেঞ্জ হচ্ছে, সেটা আমরা লক্ষ্য করছিলাম। প্রথম দিকে যেরকম ফ্রেশ মুডে মেজাজে ঢুকছিলেন, পরের দিকে ক্রমশ বিবর্ণ, ক্রমশ বুঝতে পারছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আর আমাকে বাঁচাতে পারবেন না। তিনি একটা এক্সপেকটেশনে তো স্বাভাবিকভাবেই ছিলেন। একটু ভালো করে খেয়াল করে দেখুন, যার 2022 জন্মদিনে জুন মাসে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠিটা মিডিয়াতে টেলিকাস্টেড হয়েছে, জন্মদিনে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে শুভেচ্ছা পাঠিয়েছেন। জন্মদিনে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে শুভেচ্ছা পাঠিয়েছেন, সেই মানুষটি, ভালো করে ভাবুন, সেই মানুষটি 100 ঘন্টার মুখোমুখি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন সিবিআইয়ের হাতে। আচ্ছা, একটু অন্য অ্যাঙ্গেল থেকে ভেবে দেখুন। এবার আমি আপনাদের কাছে বলছি, এই বিনীত গোয়েল বাহিনী, যারা তথ্য লোপাটের অভিযোগ যাদের বিরুদ্ধে, তাঁদের কাছে তো মানে এই তদন্তটা পুরোটা ছিল। সন্দীপ ঘোষকে 1 মিনিটের জন্য জিজ্ঞাসাবাদ করেনি কেন? বিনীত গোয়েলের তো প্রেস কনফারেন্স করে বলা উচিত। আমি বলছি, বিনীত গোয়েলের প্রেস কনফারেন্স করে বলা উচিত, কেন বিনীত গোয়েলকে, কলকাতার পুলিশ কমিশনারকে সিবিআইয়ের কাস্টাডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা দরকার, কেন মমতা বন্দ্যোপাধ্যায়, বিনীত গোয়েল, এদের সমস্ত টেলিফোনগুলো সিবিআই নেওয়া উচিত। এখানেই তো যুক্তি বেরিয়ে যাচ্ছে। যাকে সিবিআই রসদ খোঁজার জন্য 100 ঘন্টা জিজ্ঞাসাবাদ করছে, তাকে 100 মিনিট কেন, 1 মিনিটও জিজ্ঞাসাবাদের প্রয়োজন মনে করলো না বিনীত গোয়েল। এখানেই তো লুকিয়ে রয়েছে উত্তর। অর্থাৎ তদন্ত লোপাট করা, তদন্ত অন্যদিকে ঘোরানো, তথ্য চাপা দেওয়া এবং সমস্ত অপরাধীদের বাঁচানো মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের, মমতা অভিষেক প্রাইভেট লিমিটেড কোম্পানির প্রধান কাজ। এবং তার কারিগর হচ্ছেন এই বিনীত গোয়েল মার্কা অফিসারগুলো। ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কেন আমি আবার ফিরে যাব সন্দীপ ঘোষ অ্যারেস্টেড হওয়ার দিকে যাচ্ছে বলছি। দেখুন, এই তদন্তের দুটো দিক।
প্রথম দিকে সিবিআই তদন্ত করছিল শুধু মৃত কন্যার কারা মেরেছেন তাঁদের চিহ্নিতকরণের চেষ্টা করার ক্ষেত্রে। এক, দ্বিতীয় দিকটা হচ্ছে পরবর্তীকালে সিবিআই যেটা তো হাতে তদন্ত পেল যে আরজি কর মেডিকেল কলেজে যে করাপশন, মারাত্মক করাপশনের অভিযোগ প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী অভিযোগ করেছেন 2023 সালে, সম্ভবত 23 জুলাই অভিযোগ করেছিলেন, তারপর 14 জুলাই 21 জুলাই আরও পরপর অ্যান্টি কারাপশন ব্রাঞ্চ স্টেট ভিজিলেন্স কমিশনকে যে তদন্তের জন্য অনুরোধ করেছেন এবং মমতা সেটাকে চাপা দিয়েছিলেন নির্দিষ্ট কারণে, বুঝতেই পারছেন আমি কারণ আর ব্যাখ্যায় যাচ্ছি না। সেই তদন্তের ব্যাপারে আক্তার আলী গিয়েছিলেন কলকাতা হাইকোর্টে এবং কলকাতা হাইকোর্ট সরাসরি জাস্টিস রাজর্ষি ভরদ্বাজ এটাতে সিবিআই তদন্তের রায় দিয়ে দেন এবং সিবিআই তদন্তের রায়টা দিয়ে দিয়ে ইডি যাতে তদন্ত করে সেই প্রেয়ার করেছেন আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি আক্তার আলীর হয়ে। কিন্তু কলকাতা হাইকোর্ট খুব বুদ্ধিমত্তার সঙ্গে বলবো যে তদন্তটা ইডিকে না দিয়ে সিবিআইকে দিয়েছে। অনেকে প্রশ্ন করেছিলেন যে তো ফাইন্যান্সিয়াল করাপশন আর্জি করে, সেটা তো এই পার্টটা তো ইডিকে দেওয়া উচিত, কিন্তু মহামান্য বিচারপতি কিন্তু বুঝেছিলেন যে যেহেতু সিবিআই এই মুহূর্তে মৃত কন্যা আর তদন্তটা করছে, সুতরাং সিবিআই এটার মধ্যে আগে ঢুকে যদি আর্থিক করাপশনের গন্ধ পেয়ে যায় সঙ্গে সঙ্গে ইডি অটোমেটিক্যালি ইনভলভ হয়ে যাবে, তার জন্য কোর্টের পারমিশন লাগবে না। তো ঠিক সেটাই হয়েছে, অর্থাৎ সিবিআইকে তদন্ত ভার দিয়ে দিয়েছে। সিবিআই যেহেতু মৃতকন্যার তদন্ত করছে কে কারা মেরেছে, ঠিক অন্যদিকে এই তদন্তটা আর্থিক তছরূপের যে তদন্তটা সেটাও সিবিআইয়ের হাতে দিয়ে দিয়েছেন যে সিবিআই প্রয়োজন মনে করলে ইডিকে ডেকে ফেলবেন। আর ঠিক সেটাকে কন্টেস্ট করার জন্য ওই সন্দীপ ঘোষ দৌড়েছিলেন ডিভিশন বেঞ্চে, সেটা শুনানি এখনও হয়নি। দ্রুত লিভ চেয়েছিলেন, সে লিভটা পাননি। আসলে সন্দীপ ঘোষ তো ছুটেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের কোম্পানিটা, ফলে সেই কোম্পানি তো চেষ্টা করেছেন আইনজীবী দাঁড় করিয়ে শেষ পর্যন্ত যদি কোনোভাবে এটাকে আটকানো যায়, আটকাতে পারেননি। শেষ পর্যন্ত বাধ্য ছেলেমেয়ের মতো শেষ পর্যন্ত রাজ্য সরকার সমস্ত সিটের নথি তুলে দিয়েছেন সরাসরি সিবিআইয়ের হাতে। এখানেও একটা খুব ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট আছে। আমি এই কথাগুলো বারবার বলছি, এত তথ্য জমা হচ্ছে বলে শেষ করা যাবে না। যে এই নথি যখন সিবিআই হাতে তুলে দেওয়া হয়েছে, একটু ভালো করে খেয়াল করে দেখুন, রাজ্য সরকার কিন্তু এটা কন্টেস্ট করলো না সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়ে, কারণ সেখানে একটা নবান্ন থাবড়া খেত, একদম গালে সপাটে সুপ্রিম কোর্ট থেকে একটা থাবড়া খেত। হাইকোর্টের ডিভিশন বেঞ্চও রাজ্য সরকার যায়নি, কিন্তু সন্দীপ ঘোষের আইনজীবীদের পেছনে ছিল রাজ্য সরকার, এটা স্পষ্ট। ঠিক এই অবস্থায় দাঁড়িয়ে সমস্ত নথি তুলে দিয়েছে। তারপরে যে গুরুত্বপূর্ণ ঘটনাটা ঘটেছে সেটাও জানানো দরকার, প্রত্যেকটা মিনিটে ঘটনা আপডেট হচ্ছে। তারপরে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে যে সিটের সদস্যদের এবং লালবাজারের বেশ কিছু অফিসারকে এবার সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠিয়েছে সিবিআই। চল এবার কীরকম লাগে দেখ কেমন লাগে বলে একটা রকের ভাষা আছে না, আমার সেটা বলতে ইচ্ছে করে না, কিন্তু এই বিনীত গোয়েল বাহিনীকে দেখলে কলকাতা পুলিশের এইসব চক্ষু লজ্জার পর্দাবিহীন এইসব বাহিনীকে দেখলে মনে হয় যে হ্যাঁ এদের বলা উচিত দেখ কেমন লাগে। এই সিটের অফিসারদের ডেকে পাঠিয়েছেন, আমি জানি না কারা কারা গেছেন, আমরা জানি না। সংবাদ মাধ্যমে এই রিপোর্টটা বেরোলো যে এবার সিজিও কমপ্লেক্সে সিবিআই ডেকে পাঠালো সিটের সদস্যদের। সিটে কারা সদস্য ছিলেন জানেন আপনারা? প্রণব কুমার ছিলেন, ওয়াকার রেজা ছিলেন, সোমা দাস মিত্র ছিলেন, ইন্দিরা মুখোপাধ্যায় ছিলেন, 4 আইপিএস অফিসার। এবং 4 এই আইপিএস অফিসার হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ট্রাস্টেড অনুগত। তথ্য লোপাট করার জন্য এই সিটটা গঠন করা হয়েছিল। আদালতও বুঝতে পেরেছিল এবং আদালত বুঝতে পেরেছিল, সেখানে মন্তব্য করেছিলেন রাজর্ষি ভরদ্বাজ যে সিটের ব্যাপারে ক্লায়েন্টের কোনো অসুবিধে নেই, অর্থাৎ এই সন্দীপ ঘোষের কোনো অসুবিধে নেই, আপত্তি সিবিআই এর ব্যাপারে। তো সেই জন্যই ডিভিশন বেঞ্চে গেছেন। তো যাই হোক, সেই সিটের সদস্যদের শেষ পর্যন্ত সিজিও কমপ্লেক্সে আজকে যেতে হচ্ছে বা হয়েছে, বা ইতিমধ্যে হয়তো গেছেন। কারাগারে গেছেন আমি জানি না, কিন্তু সংবাদ মাধ্যমে রিপোর্টটা হয়েছে। সব মিলিয়ে পরিস্থিতিটা যেখানে দাঁড়িয়েছে, দেখুন এবার আর্থিক ফোর্জারির ব্যাপারটা দেখুন, যে কন্যাকে খুন করা হয়েছে সেই কন্যা খুনের পেছনের রহস্য কিন্তু ক্রমশ রিভিল হওয়ার দিকে যাচ্ছে, এটা আমার অবজারভেশন। আমি আজকে যখন আপনারা এই প্রতিবেদন দেখছেন, যদি কেউ না দেখে থাকেন বাংলা বার্তাটা দেখবেন। সেই বাংলা বার্তায় আমি শুনিয়েছি যে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি, সর্বভারতীয় ক্ষেত্রে খুব নামী ডক্টর প্রফেসর জে জয়লাল, তিনি ইন্ডিয়া টুডেকে ইন্টারভিউ দিয়েছেন, সেখানে স্পষ্টত বলেছেন
যে অটোপসি রিপোর্ট বা ফরেন্সিক তদন্ত যেটা হয়েছে, ময়না তদন্ত যেটা হয়েছে, সেই রিপোর্টে প্রতিটি লাইনে ভুল, শব্দে ভুল, এবং সমস্তটাই আনাড়ি কাউকে দিয়ে করানো হয়েছে, খুব দ্রুততার সঙ্গে করানো হয়েছে এবং পরিকল্পিতভাবে কথা করা হয়েছে। ডাক্তার জয়লাল সেটা বলেছেন। যদি না শুনে থাকেন বাংলা বার্তাটা অবশ্যই শুনে নেবেন, আমি সেখানে ব্যাখ্যা করেছি। এবং প্র্যাকটিক্যালি কলকাতার কোনো মিডিয়া এই ময়না তদন্তের এই জালিয়াতির হয়ে থাকতে পারে সেটা নিয়ে কেউ কোনো কথা বলছেন না। আমরা আজকে সকালে টেলিকাস্ট করার পর দেখলাম প্রফেসর দেবাশিস সোমকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই, এবং জিজ্ঞাসাবাদ তার কেষ্টপুরের বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করেছে, এবং তারপর এই প্রফেসর দেবাশিস সোম সস্ত্রীক গেছেন সিজিও কমপ্লেক্সে অ্যান্টি করাপশন ব্রাঞ্চের মুখোমুখি হতে। প্রশ্নটা হচ্ছে তাহলে কি ময়না তদন্ত জালিয়াতি হয়েছে? সেটা তো একটা দিক, কিন্তু সবথেকে বড় জিনিস সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং থেকে যখন সিবিআই অফিসাররা বেরোচ্ছেন তখন সংবাদ মাধ্যমের সঙ্গে সিবিআই অফিসাররা সরাসরি কথা বলছেন না, কিন্তু এদিন সিবিআই অফিসারদের যখন সমস্ত সংবাদ মাধ্যম ঝাঁপিয়ে পড়ে তখন তাদের সামনে বলেছেন কিছু তথ্য মিলেছে। তখন সিবিআই অফিসাররা বলেছেন বহুত কুছ মিলা হয়, বহুত কুছ মিলা হয়। আমি কথাটা আরেকবার রিপিট করছি, বহুত কুছ মিলা হয়। এই বহুত কুছ মিলার মধ্যেই কিন্তু লুকিয়ে রয়েছে কেন সন্দীপ ঘোষ এবার অ্যারেস্টের পথে যাবেন। দেখুন, মিতা কন্যাকে কে মেরেছেন, কারা মেরেছেন, কিভাবে মেরেছেন, সন্দীপ ঘোষের ভূমিকা কি, এটা এস্টাবলিশ করতে একটু সিবিআই এর টাইম লাগবে। এই টাইমটা সিবিআইকে দিতে হবে, আর একটু টাইম লাগবে। কিন্তু করাপশনের পার্টটায় কাগজপত্র যে মুহূর্তে হাতে পেয়ে যাবে এবং যেখানেই নন কোঅপারেশন পাবেন সন্দীপ ঘোষকে, ঘপ করে ঘেঁটিটা ধরবেন সন্দীপ ঘোষের। মমতা বন্দ্যোপাধ্যায় যাকে জন্মদিনের শুভেচ্ছা জানান, যিনি তিনবার ট্রান্সফার হয়ে গিয়ে আরজি করে ফিরে আসেন, যে মানুষটি 5 ঘন্টার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাইজ পোস্টিং দেন চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল হিসেবে, এবং তারপর যখন হাইকোর্ট প্র্যাকটিক্যালি ছুটিতে যেতে বাধ্য করে তখন সেই সময় দাঁড়িয়ে তাকে অফিসার অন স্পেশাল ডিউটি করে দেন যখন সুপ্রিম কোর্টে মামলা চলছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং স্বাস্থ্য ভবন। ফলে এই রকম একটা সার্বিক পরিস্থিতি দাঁড়িয়ে সিবিআই কবে সন্দীপ ঘোষকে গ্রেফতার করবেন এটা নিয়ে প্রচুর কৌতূহল ছিল, প্রশ্ন ছিল, মানুষ অধৈর্য হয়ে যাচ্ছে। স্বাভাবিক, যে কন্যা মারা গেছেন তার সম্বন্ধে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনের কোনো মানবিকতা নেই বলে আমাদের মনে হয়, কিন্তু বাংলার প্রত্যেকটা মানুষ মনে করছে এই কন্যা তো আমারও। ফলে তাদের যন্ত্রণার জায়গা থেকে তারা বলছেন যে সিবিআই কেন কাউকে গ্রেফতার করছে না, 1, 2 সিবিআই কেন সন্দীপ ঘোষকে গ্রেফতার করছে না। প্রশ্নটা সবার মনে, আপনাদের মনে আসছে, আমার মনে আসছে, আমার প্রিয়জন পরিচিতজন আমাদের টিমের লোকরা সবাই বলছেন কেন সন্দীপ ঘোষকে গ্রেফতার করা হচ্ছে না। আমি স্পষ্টত আজকে একটা উত্তর দেবো, ভালো করে মনোযোগ দিয়ে উত্তরটা ফলো করবেন, এবং উত্তরটা যদি ভুল হয় সেটাও আপনারা কমেন্ট বক্সে লিখবেন। প্রথম কথা হচ্ছে, দেখুন, তথ্য লোপাট করেছে সরকার, এটা মোটামুটি সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সে পরিষ্কার বোঝা যাচ্ছে, 1। 2 হচ্ছে যে সিবিআই আঁটঘাট বেঁধে চারদিকটা ঘিরে তবে অপরাধীকে বন্দি করবে, কারণ তথ্য তো যদি লোপাট হয়ে থাকে, যদি ধরুন সিসিটিভি মুছে ফেলা হয় অনেকটা, যদি ধরুন অনেক তথ্য সরিয়ে ফেলা হয়, তাহলে সিবিআইয়ের কাজটা তো কঠিন হয়ে যায়। সিবিআই যখন কাউকে গ্রেফতার করবে, ফাইনালি সাজার দিকে যাবে, সেটাই তো এক্সপেক্টেড, এবং সেই জায়গাটাই সিবিআই করছে। সিবিআইকে অনেকেই দোষারোপ করে, আমি অনেক সময় দোষারোপ করেছি, শ্লথতা, তাদের ইনকম্পিটেন্সির জন্য করি, কিন্তু সিবিআই কিন্তু বেস্ট অফ দেয়ার এফার্টস কিন্তু এবারে দিচ্ছে। দেখুন, দিল্লি থেকে বাঘা অফিসার, ফরেন্সিক এক্সপার্ট, পুরো প্র্যাকটিক্যালি দিল্লির টিম নিয়ে এসছেন, তারপরে সুশান্ত ভট্টাচার্যের মতো এফিশিয়েন্ট অফিসারদের নিয়ে এসে দে আর পুটিং আপ দেয়ার বেস্ট এফার্টস। কারণ সারা পৃথিবী ফুঁসছে, এক্সেপ্ট মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার দলবল ছাড়া। তারা মুখে বলছেন না উই ওয়ান্ট জাস্টিস, আসলে জাস্টিস চাইছেন নিজেদের জন্য, যে আমাদের বাবা ধরো না, আমরা যাই করে থাকি না কেন আমরা 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 খুনটা করিনি। কেউ বলেনি মমতা বন্দ্যোপাধ্যায় খুন করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই প্রমাণ করে দিচ্ছেন যারা খুন করেছেন তাদের তিনি বাঁচাচ্ছেন। ঠিক এই প্রেক্ষিতে দাঁড়িয়ে কেন সন্দীপ ঘোষ এবার অ্যারেস্টেড হওয়ার দিকে যাচ্ছেন সেটাই আপনাদের বলি। করাপশনের পার্টে কিন্তু এভিডেন্সটা সিবিআইয়ের হাতে এসে গেছে। আখতার আলী যা দিয়েছেন তার ভিত্তিতে তার তো জেলে থাকা উচিত, কিন্তু মমতার কোটিয়ারিতে আছেন, ফলে সিট তাকে কোনো দিন প্রশ্ন করেনি। আর এই বিনীত গোয়েলের কুখ্যাত বাহিনী, বলবো বিনীত গোয়েলের কুখ্যাত বাহিনী, তাকে 1 মিনিটের জন্য তাকে ডাকেননি। কিন্তু এখন যে অবস্থায় গিয়ে দাঁড়িয়েছেন, আপনারা টাইম, ঘন্টা, সময়, সেকেন্ড গুনতে থাকুন, সন্দীপ ঘোষকে এবার অ্যারেস্ট করে নেবে কিন্তু সিবিআই। আমি কোনো
প্রেডিকশন শুধু হাওয়ায় ভেসে বলছি না, সারাদিন প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা ঘন্টা, এমনকি রাত্রিবেলাও যা যা ডেভেলপমেন্ট হয়, প্রায় 18 ঘন্টা 20 ঘন্টা তথ্য অনুসন্ধান করে এইটুকু প্রেডিকশন করছি। মিলিয়ে নেবেন, সন্দীপ ঘোষ ইজ গোয়িং টু বি অ্যারেস্টেড সুনার অর লেটারে, আগে অথবা পরে, আজকে হতে পারেন, কালকে হতে পারেন, পরশু হতে পারেন, কিন্তু সেই জায়গাটা এসে গেছে করাপশানের পার্টে। হত্যার তথ্য লুপানো সেটা আরেকটা পার্ট, সেটা চলছে, সেটা সেই চার্জে যদি অভিযুক্ত হন, পলিগ্রাফ টেস্ট 2.5 ঘন্টা ধরে তার হয়েছে, সেটা দ্যাট উইল টেক সাম টাইম। কিন্তু করাপশানের পার্টে সন্দীপ ঘোষ ইজ গোয়িং টু বি অ্যারেস্টেড, এবং আরও কিছু ডাক্তারবাবুও কিন্তু গ্রেফতার হতে পারেন। এটুকু বলি শেষ করলাম, এটুকু আপডেট দিলাম। বাকিটা অবশ্যই কাল সকালে 8টার সময় বাংলা বার্তায়।